নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। প্রধানমন্ত্রী বাংলায় মেট্রো উদ্বোধনে এসে কটাক্ষ করেছিলেন শাসক দলকে, দিয়েছিলেন চোর অপবাদও। এবার তারই জবাব দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রকে পাল্টা চোর অপবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলির মন জয়ের চেষ্টা গেরুয়া শিবিরের। 14 আগস্ট রাত দখল কর্মসূচির রাতে আরজিকর হাসপাতাল ভাঙচুর মামলায় শিয়ালদহ আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। নাম চড়ালো বাম শিবিরের মীনাক্ষী ও কলতানদের। চার্জশিট জমা পড়ার পরই আদালতে জামিন নিলেন অভিযুক্তরা। 26-এর আগে ফের জোটের আর্জি নিয়ে আলিমুদ্দিনের নওশাদ সিদ্দিকী। দ্রুত জোট চেয়ে বিমান বসুকে চিঠি। বুধবার থেকে আমেরিকা ভারতের উপর চালু করছে অতিরিক্ত শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। এবার থেকে আমেরিকায় বাণিজ্য করতে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটি জগৎপুর গণেশ উৎসব কমিটির। এই বছর তৃতীয় বর্ষে পা দিল এই পুজো কমিটি। এবারের থিম লাল কেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বুধবার গণেশ পুজো, তার আগে উদ্বোধন হয়ে গেল বাগুইআটি জগৎপুর গণেশ উৎসব কমিটির। এবছর তৃতীয় বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম লাল কেল্লায় গণপতি। উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এদিন প্রথমে বিশিষ্ট জনেদের সম্বর্ধনা দেওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর থেকে একে একে এলাকার কাউন্সিলররা উপস্থিত হন। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগের উদ্যোগে এদিন পুরো আয়োজনটি সম্পন্ন হয়। এছাড়া এদিন পুজোর উদ্বোধন করতে আসেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে সম্বর্ধনা দেওয়া হয় এবং সেনাপতি ও উকিল রূপের গণেশ উপহার দেন তাকে। পুজো উদ্বোধনের পর তিনি নিজের আসন্ন ছবি বেলা সম্পর্কেও বলেন। সকলকে এই ছবি দেখতে যাওয়ার জন্য বলেন তিনি। কি অপূর্ব ঠাকুর হয়, মানে আমি অবাক, মানে আমি শুধু তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর মূর্তি, এত অপূর্ব গণপতি হয়েছে। আমি সত্যি কি বলবো, আমার ভাষা হারিয়ে গেছে। আমি এত এত ভালো লাগছে আমার যে কি বলবো। একটা ছবি রিলিজ আছে বেলা, 29 আগস্ট, তাই জন্য অনেক বেলার জন্য ছোটাছুটি করতে হচ্ছে। এরপর পুজো কমিটির সভাপতি প্রসেনজিৎ নাগ তাদের তৃতীয় বর্ষে পা দেওয়া পুজো সম্পর্কে জানান সকলকে। তিনি জানান তার এই অভিনব ভাবনার কথা এবং জানান সেনাপতি ও উকিল রূপের গণেশ উপহার দেওয়ার কারণ। পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না, আমাদের জেলা তো পরের কথা, পশ্চিমবঙ্গে এত বড় গণেশ পুজো হয় না। আর এত বড়, ধরুন আমাদের যে গণেশের আদল, গণপতির আদল লালবাগচা, মুম্বাই লালবাগচা রাজার আদলে তৈরি। সিদ্ধিদাতা গণেশ ন্যাচারালি তার আশীর্বাদ নিয়েই যাত্রা শুরু। তারপরেই দুর্গাপুজো, তার আগে গণেশ পুজোর আনন্দ আমরা করে নিই। এবং এই উদ্যোগটা আমরা নিয়েছিলাম জগৎপুর গণেশ উৎসব কমিটি। আমাদের এই রিমোট অঞ্চলে এত বড় পুজো দূর দূরান্ত থেকে লোক আসে এটা দেখার জন্য। আর এইবার তো লালকেল্লায় লাইট অ্যান্ড সাউন্ড দুটোই আছে। আগেরবারও আমরা গণেশকে উকিলের পোশাক পরিয়েছিলাম। সংবিধান রক্ষা করছিল গণেশ, এইবার দেশ রক্ষা করছে গণেশ। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ, এই অভিনব এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট অ্যাভিনিউ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রবীণদের প্রতি শ্রদ্ধার্পণ, এই অভিনব এক ভাবনা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থট অ্যাভিনিউ, যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা, যেমন শ্রী সতীনাথ মুখোপাধ্যায়, ডক্টর সুব্রত সরকার, শ্রী তীর্থঙ্কর মুখার্জি প্রমুখ। এদিন অনুষ্ঠানের সূচনা হয় সত্যদেব মিউজিক একাডেমির সঙ্গীতানুষ্ঠান দিয়ে। এরপর একে একে নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় প্রভৃতির মধ্যে দিয়ে অনুষ্ঠান এগিয়ে চলে। এদিন থট অ্যাভিনিউ এর কর্ণধার এই অভিনব ভাবনা সম্পর্কে জানান, প্রবীণদের পাশে থাকার কথা ভেবেই এই ভাবনা। যেমন অনেক সময় তাদের মানসিক সাপোর্টের দরকার হয়। প্রবীণরাও চায় যে কেউ তাদেরকে কেয়ার করবে, তাদের সাথে কথা বলবে, তাদের জন্য ভাববে। এই সব কথা ভেবেই তাদের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা, যাতে বাকিরাও উদ্যোগী হয় তাদের পাশে দাঁড়াতে। যেমন
আছে আমাদের। আর গত বছর থেকে মঞ্চ অনুষ্ঠান করছি, গত বছর পূর্ণিমার দিন আমরা করেছিলাম, পূর্ণিমার আগের দিন। এরপর একে একে বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। নৃত্যানুষ্ঠান, পাঠাভিনয় দিয়ে সমাপ্তি ঘটানো হয় এদিনের সন্ধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপির শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থার প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপুজো কমিটিগুলো মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ। সম্প্রতি রাজধানীতে চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। বাঙালি হেনস্থায় প্রলেপ দিতেই এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে সামনে রেখে দিল্লির দুর্গাপূজা কমিটিগুলির মন জয়ের চেষ্টা শুরু করে দিল গেরুয়া শিবির। রবিবার রাজধানীতে বিজেপি সদর দফতরে দিল্লি প্রদেশ বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং পুজো কমিটিগুলির প্রতিনিধিদের সঙ্গে প্রথম দফার বৈঠক করেন লকেট। সেখানে কমিটিগুলির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সোমবার দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার সঙ্গে দেখা করেন লকেট। সেখানে উপস্থিত ছিলেন বীরেন্দ্র এবং পুজো কমিটির সদস্যরাও। দুর্গাপুজো করার ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে যাতে সবরকমভাবে সাহায্য করা হয় সেই অনুরোধও করেন বিজেপি নেত্রী। বৈঠক শেষে লকেট বলেন, উপরাজ্যপাল সাক্সেনাজির সঙ্গে ভালো বৈঠক হয়েছে। কমিটির সদস্যরা তাদের সমস্যার কথা জানিয়েছেন। উনি শীঘ্রই সেগুলি সমাধানের আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, রাজধানীতে দুর্গাপুজো নিয়ে এই প্রথমবার আগ্রহ দেখাল বিজেপি। ওয়াকিবহাল মহলের মতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি হেনস্থার জেরে প্রশ্নের মুখে পড়েছে গেরুয়া শিবির। তাছাড়া আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে বাঙালি আবেগ উস্কে দিতে দিল্লির পুজো কমিটিগুলিকে ঢাল করতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে 8 জনকে আটক করে। তাদের কাছ থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়, যেগুলি লেখা ছিল বাংলা ভাষায়। আর সেই সব নথি যাচাইয়ের জন্য একজন অনুবাদক দরকার। এই মর্মেই বঙ্গভবনে একটি চিঠি দেয় দিল্লি পুলিশ। সেই চিঠিতেই বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষার তকমা দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়, ব্যাপক সমালোচনার মুখে পড়ে দিল্লি পুলিশ। ঘটনাটির তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতে নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে 50% শুল্ক। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে বুধবার থেকে ভারতের বিরুদ্ধে কার্যকর হতে চলেছে আরও 25% শুল্ক। সম্প্রতি এই ইস্যুতেই নোটিশ জারি করেছে হোয়াইট হাউস। ফলে আমেরিকায় বাণিজ্য করতে গেলে এবার থেকে ভারতের ব্যবসায়ীদের গুনতে হবে মোট 50% শুল্ক। আমেরিকার সরকারি ওয়েবসাইটে এই নির্দেশিকার খসড়া প্রকাশ করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 27 আগস্ট আমেরিকার ইস্টার্ন জোনের সময় অনুযায়ী রাত 12:01 থেকে কার্যকর হবে নয়া শুল্ক। নির্দিষ্টভাবে 7 পাতার ওই নির্দেশিকায় বলা হয়েছে, এই সময়ের পর থেকে আমেরিকার বাজারে কোনো মার্কিন পণ্য প্রবেশ করলে তার জন্য বাড়তি শুল্ক দিতে হবে। এছাড়া 25% শুল্ক কার্যকর করার কারণও ব্যাখ্যা করা হয়েছে আমেরিকার তরফে। বলা হয়েছে, ভারত রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনে, যার জেরেই 25% অধিক শুল্ক চাপানো হচ্ছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়ায় প্রথম দফায় 25%, পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর আরও 25% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেটাই এবার কার্যকর হতে চলেছে। আমেরিকার অভিযোগ, ভারতের তেল কেনার জন্যই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ পাচ্ছে। যদিও ভারত আমেরিকার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ভারতের যুক্তি, ইউরোপীয় ইউনিয়ন চীন রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল কিনছে। আমেরিকাও রুশ পণ্য কেনায় পিছিয়ে নেই। এই অবস্থায় ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। স্পষ্টভাবেই নয়াদিল্লি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখানে কম দামে তেল পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে ভারত। এরই মাঝে সোমবার এক জনসভায় মোদি বলেন, যতই চাপ আসুক না কেন আমরা তা মোকাবিলা করার জন্য আমাদের শক্তি বৃদ্ধি করে যাব। আমরা আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়েছিলাম। সেই সংকল্পের পথে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। দেশ শক্তিশালী হয়েছে। এখন গোটা বিশ্বে অর্থনৈতিক স্বার্থপরতার উপর ভিত্তি করে নীতি গঠন হচ্ছে।
এরপরই তিনি বলেন, শুল্ক নিয়ে ওয়াশিংটনের চাপ সহ্য করব না, মাথা নত করব না, আমাদের সরকার ঠিক রাস্তা খুঁজে বের করবে। মোদির কথায়, ভারত এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং নাগরিকদের স্বার্থকেই অগ্রাধিকার দেবে। তার সংযোজন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা, পশুপালক এবং কৃষকদের কোনো ক্ষতি হতে দেবে না। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের ওপর 50% শুল্ক চাপানোর মাঝেই চীনকে হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প প্রশাসন জিনপিংকে বুঝিয়ে দিলেন, আমেরিকাকে খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের ওপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও হুমকি দিয়েছেন ট্রাম্প। ভারতের ওপর মোট 50% শুল্ক কোপের মাঝেই চীনকে শাসানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জিনপিংকে বুঝিয়ে দিলেন, আমেরিকাকে বিরল খনিজের পর্যাপ্ত যোগান না দিলে 200% শুল্ক চাপানো হবে চীনের ওপর। চীনকে আমরা ধ্বংস করে দিতে পারি বলেও এদিন হুমকি দিলেন ট্রাম্প। ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউং এর সঙ্গে বৈঠকের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চীনের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। শীঘ্রই তিনি যে চীন সফরে যাবেন সেই কথা মনে করিয়ে ট্রাম্প বলেন, আমেরিকা চীনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চায়। আশা করব চীনের সঙ্গে আমাদের দুর্দান্ত সম্পর্ক তৈরি হবে। এরপরই বলেন, চীনের হাতে যেমন কিছু তাস রয়েছে, আমাদের হাতেও রয়েছে। আমি সেই তাস খেলতে চাই না, তবে আমরা যদি সেই তাস খেলতে শুরু করি, চীন ধ্বংস হয়ে যাবে। আমরা সত্যিই চাই না সেই তাস খেলার মতো পরিস্থিতি তৈরি হোক। এই সাংবাদিক বৈঠকে শুল্ক নিয়ে ট্রাম্প সরাসরি কিছু না জানালেও ইঙ্গিত দেন, প্রয়োজনে চীনের ওপর 200% শুল্ক চাপাবে আমেরিকা। বলেন, যদি চীন আমেরিকার জন্য অতি প্রয়োজনীয় রেয়ার আর্থ মেটাল বা বিরল খনিজ না দেয়, সেক্ষেত্রে বেজিংয়ের ওপর চাপাতে পারে 200% শুল্কের বোঝা। ট্রাম্প জানান, আমাদের বিরল খনিজ দিতেই হবে চীনকে। যদি তা না দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে 200% বা এমনই কিছু শুল্কের বোঝা চাপিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, 2025 সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ উৎপাদনকারী দেশ চীন। আমেরিকার প্রযুক্তি এবং সামরিক ক্ষেত্র টিকে রয়েছে এই বিরল খনিজের ওপর। জার্মানির এক রিপোর্টে জানা যায়, ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির বিরল খনিজের বিষয় পুরোপুরি চীনের উপর নির্ভরশীল। রিপোর্ট অনুযায়ী এমন কিছু 50টি বিরল খনিজ রয়েছে, যার অভাবে আমেরিকার অর্থনীতি এবং সামরিক ক্ষেত্র পুরোপুরি ভেঙে পড়বে। তাই চলতি বছর চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শুরু হলেও শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিতে বাধ্য হন ট্রাম্প। রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর মোট 50% শুল্ক চাপানো হলেও ওই একই অপরাধে চীনকে ছাড় দিয়েছে তারা। বাড়তি শুল্ক চাপানোর ক্ষেত্রে 90 দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তবে ছাড় দিলেও এবার নিজের দুর্বলতা চাপা দিয়ে আক্রমণাত্মক মূর্তি ধরলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। ইসরায়েলের তীব্র ক্রোধের মুখে গাজা। এই পরিস্থিতির মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইসরায়েলের ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তার আর্জি, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক। ইসরায়েলের রোশানলে গাজা হয়ে উঠেছে মৃত্যু উপত্যকা। ঘরে বাইরে প্রবল চাপের মুখে পড়েও অনড় নেতানিয়াহুর নির্দেশ দিয়েছেন গাজা দখলের। এই পরিস্থিতির মাঝে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হামাসের সঙ্গে সমঝোতার প্রস্তাব দিলেন ইসরায়েল ডিফেন্স ফোর্সের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইক জমির। তার আর্জি, হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি মেনে নেওয়া হোক। সম্প্রতি হাইফা নৌসেনা ক্যাম্প প্রদর্শনে গিয়ে ইসরায়েলের সেনাপ্রধান বলেন, নেতানিয়াহুর সামনে বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন করার একটি সুযোগ রয়েছে। আমাদের মনে হয় এই সুযোগ গ্রহণ করা উচিত। সেনার জন্যই এই বিশেষ চুক্তি সম্পন্নের সুযোগ তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই প্রধানমন্ত্রী নেবেন। জমির আরও বলেন, দেশের জনগণের ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত। তারা চান বন্দি বিনিময় চুক্তি সম্পন্ন হোক, যার মাধ্যমে 50 জন পণবন্দীকে ঘরে ফেরানো এবং এই যুদ্ধ সমাপ্ত করা সম্ভব হবে। উল্লেখ্য, 3 বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধে এবার চরম আঘাত হানার প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল। এদিকে নেতানিয়াহু সেনার গুলিতে মৃত্যুর পাশাপাশি ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছে গাজায়। ইতিমধ্যেই সেখানে 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের চরম অমানবিকতায় রাষ্ট্রসংঘের পাশাপাশি ফুঁসে উঠেছে ইউরোপের বহু দেশ। শুধু তাই নয়, ঘরের অন্দরেও যথেষ্ট চাপে নেতানিয়াহু। শনিবার নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের হয় তেল আবিবের হোস্টেজ স্কোয়ার থেকে।
রাজধানীর পাশাপাশি ইসরায়েলের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসে যোগ দেন মিছিলে। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আলোচনা এবং চুক্তির কথা বলেছেন ঠিকই, কিন্তু তার আচরণে স্পষ্ট যে তিনি পণবন্দীদের বলি দিতে চান। পণবন্দীরা বাঁচল কি মরল তাতে প্রধানমন্ত্রীর কিছু যায় আসে না। গুরুতর এই পরিস্থিতির মাঝেই সামনে এলো ইসরায়েল সেনাপ্রধানের বিবৃতি। এদিকে এক রিপোর্ট বলছে, বর্তমানে হামাসের হাতে বন্দী রয়েছে ইসরায়েলের অন্তত 50 জন, যাদের মধ্যে মাত্র 20 জনের জীবিত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দী 10,800 প্যালেস্টিনীয়। এই বন্দী বিনিময়ের চাপ ক্রমশ বাড়ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর। হাই নিউজ নেটওয়ার্ক। আজকে খেলার খবরের দিকে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে আলোচনায় বসেছিল ফেডারেশন। সেই আলোচনায় কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলেই জানা গিয়েছে। দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেডারেশনের দাবি, গঠনমূলক এবং সদর্থক বৈঠক হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আইএসএল এর আয়োজক এফএসডিএল এর সঙ্গে সোমবার আলোচনায় বসেছিলেন ফেডারেশন। সেই আলোচনা কিছুটা হলেও ফলপ্রসূ হয়েছে বলে জানা গিয়েছে। দেরিতে হলেও পরের মরশুমে আইএসএল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফেডারেশনের দাবি, গঠনমূলক এবং সদর্থক বৈঠক হয়েছে। সূত্রের খবর, আইএসএল আয়োজকদের সঙ্গে যে চুক্তি 8ই ডিসেম্বর শেষ হওয়ার কথা রয়েছে তা আরও কিছুদিন বাড়ানো হতে পারে। সম্ভবত এপ্রিল পর্যন্ত অস্থায়ীভাবে সেই চুক্তি বাড়বে। অর্থাৎ আগামী মরশুমের আয়োজক থাকছে এফএসডিএলই। এরপর চুক্তি বাড়ানো নিয়ে ফেডারেশনের নতুন কমিটির সঙ্গে এফএসডিএল আলোচনা করবে বলেও জানা গিয়েছে। সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান প্রকাশ করে দেওয়ার পর নির্বাচন হওয়ার কথা। নির্বাচনের পর যে কমিটি তৈরি হবে তাদের সঙ্গে আলোচনা করে চুক্তি বৃদ্ধি করতে পারে এফএসডিএল। ফেডারেশন এক বিবৃতিতে এদিন জানিয়েছে, দুপক্ষের মধ্যে গঠনমূলক এবং সদর্থক মানসিকতা নিয়ে আলোচনা হয়েছে। ভারতের ফুটবলের যাতে উন্নতি হয় এবং এগিয়ে যায় তা নিয়ে দুপক্ষই মৌখিকভাবে একটি প্রস্তাবে রাজি হয়েছে। 28 আগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন বলে কোনো পক্ষই মুখ খুলতে রাজি নয়। জানা গেছে, বুধবার আর এক দফা আলোচনা হবে। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি 28 আগস্ট বৃহস্পতিবার। উল্লেখ্য, গত 22 আগস্ট শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি শ্রী পি.এস. নরসিমা এবং জয়মাল্য বাগচি বলেছিলেন, আইএসএল এর অচলাবস্থা কাটাতে ফেডারেশন এবং এফএসডিএল আলোচনায় বসতে পারবে। সেই মতো আলোচনায় বসা হয়েছিল। তার আগে আইএসএল এর 13টা ক্লাবের মধ্যে 11টা ক্লাব ফেডারেশনকে জানিয়েছিল আইএসএল নিয়ে অচলাবস্থা কাটাতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে। ফেডারেশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে গত 18 আগস্ট আদালত জানায় 22 আগস্ট শুনানি হবে। সেই মতো শুক্রবার শুনানির পর এই নির্দেশ দিয়েছিল দুই বিচারপতির বেঞ্চ। ক্লাবগুলির আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণম সুপ্রিম কোর্টে আইএসএল এর অচলাবস্থা কাটাতে আবেদন করেছিলেন। তিনি সমস্যা সমাধানের জন্য বিচারপতি পি.এস. নরসিমা এবং বিচারপতি অতুল চন্দরকরের বেঞ্চে আবেদন করেছিলেন। সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল, ফেডারেশনের খসড়া সংবিধান চূড়ান্ত করার আগে জাতীয় ক্রীড়া বিলের বিষয়টিকে গুরুত্ব দিতে হচ্ছে। সব পক্ষের মতামত না শুনে নির্দেশ দেওয়ার কথা জানানো হয়। সেই মতোই শুক্রবার ফেডারেশন এবং এফএসডিএলকে আলোচনায় বসার কথা বলেছিল শীর্ষ আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন উদ্যোগ প্রয়াত ক্রিকেটারদের জন্য। প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এককালীন 1 লক্ষ টাকা দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও বোর্ডের সিলমোহর না পাওয়া গেলেও এই সুবিধা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন উদ্যোগ প্রয়াত ক্রিকেটারদের জন্য। প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। এককালীন 1 লক্ষ টাকা দেবে বোর্ড। বেঙ্গালুরুতে ক্রিকেটারদের সংস্থার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। এখনো বোর্ডের সিলমোহর না পেলেও এই সুবিধা যে প্রয়াত ক্রিকেটারদের পরিবারেরা পাবে তা নিশ্চিত করেছে ক্রিকেটারদের সংস্থা। প্রথম পর্যায়ে 50 জন প্রয়াত ক্রিকেটারের পরিবার এই সুবিধা পাবে। ক্রিকেটারদের সংস্থা জানিয়েছে, তাদের সদস্য ছাড়া অবশ্য এই সুবিধা পাওয়া যাবে না। ইতিমধ্যে অনেক প্রয়াত ক্রিকেটারের পরিবারকে আর্থিক সাহায্য করেছে সংস্থা।
তারা বোর্ডের এই নতুন এককালীন সুবিধা আর পাবে না। ক্রিকেটারদের সংস্থা এক বিবৃতিতে বলেছে, ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য ক্রিকেটারদের পরিবারের পাশে আমরা রয়েছি। যে কোনো প্রয়োজনে তাদের সাহায্য করা হবে। আমাদের কর্তব্য আমরা পালন করব। যদি ভবিষ্যতে বোর্ড প্রয়াত ভারতীয় ক্রিকেটারদের স্ত্রীর জন্য পেনশনের পরিকল্পনা করে, তখন হয়তো এই সুবিধা আর দেওয়া হবে না। 2019 সালে তৈরি হয়েছিল ভারতীয় ক্রিকেটারদের সংস্থা। এই সংস্থাকে মান্যতা দিয়েছে বিসিসিআই। এই সংস্থায় এখন 1750-এর উপর ক্রিকেটার সদস্য হিসেবে রয়েছেন। তাদের মধ্যে 170 জন ক্রিকেটার রয়েছেন যাদের বয়স 60 বছরেরও বেশি। কিন্তু বোর্ডের কাছ থেকে পেনশন বা অন্য কোনো সাহায্য তারা পান না। তাদেরও 1 লক্ষ টাকা এককালীন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার সদস্যদের জন্য স্বাস্থ্য বীমার ব্যবস্থাও করা হয়েছে। সেই বীমার আওতায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাবেন ক্রিকেটারেরা। প্রতি বছর তাদের 43 ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ক্রিকেটারদের পরিবারকেও স্বাস্থ্য পরীক্ষার আওতায় রাখা হয়েছে। যদি কোনো ক্রিকেটারের শারীরিক অবস্থা হঠাৎ করে খারাপ হয়, সেক্ষেত্রেও 1 লক্ষ টাকা সাহায্য করে ক্রিকেটারদের সংস্থা। এখনো পর্যন্ত 77 জন সেই সুবিধা পেয়েছেন। ভবিষ্যতেও সেই সুবিধা দেওয়া হবে। সংস্থা জানিয়েছে, ক্রিকেটারদের কেরিয়ার শেষ হয়ে গেলেও যাতে তাদের জীবন ধারণের কোনো সমস্যা না হয় সেদিকে নজর দিচ্ছেন তারা। তাই এই সমস্ত সুবিধার ব্যবস্থা করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রত্যাবর্তনে উজ্জ্বল মীরাবাই চানু। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি। মহিলাদের 48 কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট 193 কেজি ওজন তুলে শীর্ষ স্থান অর্জন করেছেন তিনি। প্রত্যাবর্তনে উজ্জ্বল মীরাবাই চানু। সোমবার কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি। মহিলাদের 48 কেজি বিভাগে ক্লিন অ্যান্ড জার্কে মোট 193 কেজি অর্থাৎ 84 যোগ 109 কেজি ওজন তুলে শীর্ষস্থান অর্জন করেছেন তিনি। 31 বছর বয়সী চানু গত বছর প্যারিস অলিম্পিকে অংশগ্রহণের পর চোট সমস্যায় ভুগছিলেন। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রত্যাবর্তন ঘটল তার। আর সেই প্রত্যাবর্তনকে সোনা জয়ের সঙ্গে স্মরণীয় করে রাখলেন তিনি। যদিও 6টির মধ্যে মাত্র 3টি সফলভাবে লিফট করতে সক্ষম হন চানু। 84 কেজি ওজনের প্রথম স্ন্যাচ তুলতে পারেননি তিনি। ডান হাঁটুতে অস্বস্তির লক্ষণও দেখা যায়, যদিও ধীরে ধীরে ম্যাচে ফেরেন তিনি। 2028 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে 49 কেজির বদলে 48 কেজি বিভাগে নামার সিদ্ধান্ত নিয়েছেন। 48 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা এবং 2টি কমনওয়েলথ গেম পদক জিতেছেন চানু। তবে 2018 সালের পর প্রথমবার তিনি এই ওজন বিভাগে নামলেন টোকিও অলিম্পিকের রূপোর পদক জয়ী ভারোত্তোলক। মালয়েশিয়ার আইরিন হেনরির রূপোর পদক জিতেছেন তিনি। 161 কেজি অর্থাৎ 73 যোগ 88 কেজি ভার তোলেন। ওয়েলসের নিকোল রবার্টস ব্রোঞ্জ জিতেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।